সকালে জলসা, সকালে জলসা। নমস্কার, আপনারা দেখছেন শামশের মল্লিক পরিচালিত সকালের জলসা অনুষ্ঠানের একটি নতুন পর্ব। আমি রয়েছি আপনাদের সাথে সঞ্চালনায় বিউটি ব্যানার্জি, আর আজকে আমাদের সাথে রয়েছেন একজন নতুন শিল্পী বন্ধু। আমরা প্রোগ্রামটা শুরু করার আগে সবার প্রথম যেটা করব সেটা হচ্ছে পরিচয়। আমরা আজকের শিল্পী বন্ধুর সাথে আমরা প্রথম পরিচয়টা সেরে ফেলি, পরবর্তী অনুষ্ঠান আমরা দেখতে থাকবো তার কাছ থেকে। নমস্কার। নমস্কার। আপনার নাম? মৌসুমী চক্রবর্তী। আচ্ছা, কোথা থেকে আসছেন? মোটর থেকে। আচ্ছা, অত দূর থেকে এখানে এসে কেমন লাগছে? ভালো লাগছে, একটা অন্যরকম অনুভূতি। ধন্যবাদ। আপনি আজকে কবিতা শোনাবেন। কত বছর কবিতার সাথে যুক্ত? আমি দেখুন, লেখালেখি অনেক ছোট থেকেই করি, কবিতাটাও কিছু বছর ধরে একটু চর্চার মধ্যে রয়েছে। বাহ, তাহলে আজকে আপনার লেখা কবিতাও আমরা শুনবো। তার আগে আপনি সবার প্রথম দর্শক বন্ধুদের আমাকে কি শোনাচ্ছেন? আমি প্রথমেই শুভ দাশগুপ্তর মেঘ বলল যাবি শোনাবো। যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে, এক তো বৃষ্টির সময়, তারপরে আমাদের গণ্ডিবদ্ধ জীবন থেকে আমরা কোথাও না কোথাও বেরোতে চাই, তো অবশ্যই চারিপাশের যে পারিপার্শ্বিকতা আমাদেরকে আটকে রেখে দেয়, তো সেইখান থেকে বেরোনোর এক আকুতিও ধরা পড়েছে এই কবিতার মধ্যে। চলুন দর্শক বন্ধুরা, তাহলে আমরা আজকের শিল্পী বন্ধুর কাছ থেকে প্রথম শুনে নিই তার কাছ থেকে প্রথম কবিতাটি। মেঘ বলল যাবি, অনেক দূরের গেরুয়া নদী, অনেক দূরের একলা পাহাড়, অনেক দূরের গহন সেবন, গেলেই দেখতে পাবি। যাবি, জানলা দিয়ে মুখ ঝুঁকিয়ে বলল সে মেঘ। যাবি, আমার সঙ্গে যাবি। দিন ফুরিয়ে রাত ঘনাবে, রাত্রি গিয়ে সকাল হবে, নীল আকাশে উড়বে পাখি, গেলেই দেখতে পাবি। যাবি, শ্রাবণ মাসের একলা দুপুর, মেঘ বলল যাবি, আমার সঙ্গে যাবি। কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব। নিয়ম বাঁধা জীবন আমার, নিয়ম ঘেরায় ধারোধার, কেমন করে নিয়ম ভেঙে এ জীবন হারাবো। কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব। মেঘ বলল দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরবো, সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ঝরবো। শান্ত নদীর বুকে আনবো জলোচ্ছ্বাসের প্রেম, ইচ্ছে মতো বৃষ্টি হয়ে ভাঙবো, ভেঙে পড়বো। এই মেঘ, তুই যাবি, আমার সঙ্গে যাবি। যাব না মেঘ, পারবো না রে যেতে, আমার আছে কাজের বাঁধন, কাজেই থাকি মেতে। কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই, সীমার বাঁধন ডিঙিয়ে দৌড়ে এক ছুটে পালাই, তখন আমি যাই। স্বপ্নে আমার গেরুয়া নদী, স্বপ্নে আমার সুনীল আকাশ, স্বপ্নে আমার দূরের পাহাড়, সব কিছুকে পাই। জাগরণের এই যে আমি কৃতদাসের মতন, জাগরণের এই যে আমি এবং আমার জীবন, কাজ অকাজের সুতোয় বোনা মুখোশ ঘেরা জীবন। তবুরে মেঘ যাব, একদিন ঠিক তোরই সঙ্গে শ্রাবণ হাওয়ায় নতুন রঙ্গে যাব রে মেঘ যাব। সেদিন আমি শিমুল পলাশ ভিজবো বলে যাব, পাগল হাওয়ায় উতল ধারায় আমায় খুঁজে পাবো। যাব রে মেঘ যাব, যাব রে মেঘ যাব, যাব রে মেঘ যাব। খুব সুন্দর একটি কবিতা দিয়ে আমরা আজকে শিল্পী বন্ধুকে নিয়ে প্রোগ্রাম শুরু করলাম। সত্যি আমরা সবাই বোধহয় মেঘের মতো উড়ে যেতে চাই নিরুদ্দেশের পথে, কিন্তু কোথাও না কোথাও কোনো না কোনো বাধা আমাদেরকে আটকে দেয়। আমাদের কর্মব্যস্ত জীবন আমাদেরকে বারবার মনে করিয়ে দেয় কোথাও হারিয়ে গেলে হবে না, আবার ফিরে আসতে হবে। হ্যাঁ, আমরা আবার ফিরে যাব আমাদের শিল্পী বন্ধুর কবিতায়, শুধু তার সাথে আর একটু কথা বলে নেব। এই যে কবিতার সাথে দৈনন্দিন যে কাজকর্ম বলুন, কেমন যায় আপনার? পুরো দিনটা ব্যস্ততার মধ্যে। আপনি পেশাগতভাবে আর কি স্কুল শিক্ষিকা। বা এই পড়ানো সাথে কবিতা দুটোকে সামলানো সম্ভব হয়? যেহেতু ভালোবাসা, সেহেতু একটু একটু করে সময় বের করি। বা এভাবেই বোধহয় ভালোবাসাগুলোকে আঁকড়ে রাখা প্রয়োজন আমাদের সবার ক্ষেত্রে।
চলুন তাহলে আমরা আমাদের শিল্পী বন্ধুর কাছ থেকে আর একটা কবিতা শুনে নেব। পরবর্তী কবিতা কি এটা শোনাচ্ছেন? আমার নিজের লেখা। আর আচ্ছা। আমার ছেলের রিকোয়েস্ট, যেটা আমি বলি, বাহ। যেহেতু দুর্গাপুজো কাছে চলে এসছে, তো এক অসহায় নারী মনে মনে মা দুর্গার কাছে একটা চিঠি লিখছে। আচ্ছা। সেই চিঠিটাই এটা। ঠিক আছে, শোনান। চারিদিকে বাঁশ পোতা হচ্ছে, দোকানে দোকানে কত ভিড়, পুজো মনে হয় এসে গেল। প্রতিবার তুমি এলে মনে মনে কত চিঠি লিখি, আমি তো লেখাপড়া জানি না, আর তোমার ঠিকানাও জানা নেই, তাই মনে মনে লিখি। যেমন জানা নেই আমার নাম, বাবার পরিচয়। যখন জ্ঞান হয়েছে তখন থেকেই রাস্তার ধারের ফুটপাতে বাস। আমার মা বলে যাকে জানতাম সবাই তাকে পাগলি বলে ডাকত, অথচ রাতের অন্ধকার নামলেই মদ্যপ অবস্থায় তারাই ঝাঁপিয়ে পড়তো মায়ের ওপর। অব্যক্ত গোঙানির শব্দ বেরোতো পাগলি মার মুখ থেকে। তারপর ছাড়া পেলে অকথ্য ভাষায় গালিগালাজ করতো ওই লোকগুলো, নাকি ওপরে বসে থাকা ভগবান নামে কাউকে, ঠিক বুঝতাম না। এরপর একদিন চলন্ত বাসের ধাক্কায় আমার একমাত্র অবলম্বন ওই পাগলিটাও চলে গেল। হঠাৎ করে মায়ের সাথে ঘটা ঘটনার পুনরাবৃত্তি ঘটতে লাগলো আমার সঙ্গে। এ যেন এক অলিখিত নিয়ম, যার কেউ নেই তাকে বোধহয় এইভাবেই ছিঁড়ে খুঁড়ে খেয়ে ফেলতে হয়। যন্ত্রণায় চিৎকার করে উঠতাম, তোমার কাছে কতবার কেঁদে কেঁদে প্রার্থনা করেছি, দুর্গা মা আমায় রক্ষা করো। তুমি মনে হয় শুনতে পাওনি না মা, আসলে আমি তো গরিব, অসহায়, তাই আমার স্বরে এতটাও তীব্রতা নেই বোধ হয় যে তোমার কান অবধি পৌঁছয়। মা গো, আমার শরীরে হঠাৎ একটা অস্বস্তি শুরু হয়েছে, পেটটা একটু একটু করে ফুলতে আরম্ভ করেছে। চায়ের দোকানের মাসিটা সেদিন আমার দিকে তাকিয়ে কাকে যেন বলছিল, আহারে কত আর বয়স, 12 কি 13, এরই মধ্যে কোন জানোয়ার যেন মেয়েটাকে পোয়াতি করে দিয়েছে। পোয়াতি মানে কি মা? নেপু সেদিন বললে, এই তোর বাচ্চা হবে, বাবা কে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার বাচ্চা? রক্ষা করো মা, রক্ষা করো। যদি সত্যিই আমি মা হই তাহলে যেন মেয়ের জন্ম না হয়। আমি চোখের সামনে আমার মেয়ের এই অবস্থা দেখতে পারবো না। যাই, এইমাত্র গাড়ি থেকে কতগুলো বড়লোক ছেলে মেয়ে নামলো, বোধহয় পুজোর কেনাকাটা করতে এসেছে, যদি কিছু ভিক্ষা দেয়। বড় খিদে পেয়েছে, সকাল থেকে খাইনি, এখন বোধহয় দুইজনে একসাথে খাচ্ছি, মানে পেটেরটাও খাচ্ছে, তাই এত খিদে। রক্ষা করো মা, রক্ষা করো। বড্ড বাস্তব ছিল বোধহয় কবিতাটা আজকের সমাজে। খুব সুন্দর একটি কবিতা আমরা শুনলাম, আমাদের শিল্পী বন্ধুর নিজের লেখা। এখান থেকেই বোঝা যাচ্ছে লেখনী শক্তিতেও বড্ড পারদর্শী আমাদের শিল্পী বন্ধু। ধন্যবাদ। আচ্ছা, তার পরবর্তী কবিতা আপনি কি শোনাচ্ছেন? তার পরবর্তী, যেহেতু আমি শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত, আর শিক্ষকতা নিয়ে এখন তো কত রকম কত কিছু হ্যাঁ। ঘটে চলেছে, তো সেই কারণে এখন সুজান মিঠির লেখা মা বিদ্যিশা বাহেই। আচ্ছা, শোনান। Lead us from the unreal to the real. Lead us from darkness to light. Lead us from death to immortality. Om Asato Ma Sadgamaya Tamaso Ma Jyotirgamaya Mrittur Ma Amritam Gamaya. ব্ল্যাকবোর্ড, চক, টেবিল, চেয়ার আর সবুজ মুখগুলোর মধ্যে শাঁখও হয়ে উঠতে চেয়েছি আমি। ছোট্ট চেয়ারের ভেতরে শক্তিকে ভরিয়ে দিয়েছি আলো আর বাতাসে। নিজের মাটিতে দাঁড়িয়ে শালক সংশ্লেষ করেছে চারা, বৃক্ষ হয়ে বিস্তার করেছে ছায়া। আমার ঝোলা ব্যাগে ভরে নিয়েছি আত্মসুখ। পথে ঘাটে সে বৃক্ষ নুয়ে পড়েছে আমার কাছে। দুহাত তুলে আশীর্বাদ করে বলেছি, মা বিদ্বিষা বাহেই, মা বিদ্বিষা বাহেই। তারপর যুদ্ধ এসেছে, উন্নয়নের যুদ্ধ, প্রগতির যুদ্ধ, আধুনিকতার যুদ্ধ। আমার ব্ল্যাকবোর্ড শক্ত কাঁধ আর দৃঢ় মেরুদণ্ডের ওপর রোপণ করা হয়েছে বিরোধিতা, বৈরিতা। কখনো এ মাস্টার, কখনো চশমখোর, কখনো এত মাইনে আর কাজের বেলায় ফাঁকি। আমার বিদ্যেকে তোলা হয়েছে নিলামে, 100 টাকার মাস্টার, 200 টাকার মাস্টার। আমার দৃঢ় মেরুদণ্ডের কলা চেপে ধরেছে সভ্যতার যুদ্ধ। কম্পিউটার, মোবাইল আর অনলাইনে আমি হয়ে গেছি ভার্চুয়াল। তবু অদৃশ্য ছায়াপথ পেরিয়ে
ফোনে স্ক্রিন পেরিয়ে আমি শাকও বুনে চলেছি। আমি শিক্ষক, আমার নামের আগে পরে যাই বসাও না কেন, আমার মেরুদণ্ডকে বিকৃত করে যতই বিদ্বেষের বিষ নিজের দেহে পুঁতে নাও না কেন, তবু তোমাকেই আমি গড়ে দিয়ে যাব ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল। স্বার্থের সিংহাসনে বসবে তুমি, হয়তোবা আমার দিকে তাকিয়ে ক্রূরও হাসবে। আমি তোমার দিকে দুহাত তুলে বলবো, বিদ্বেষ নয়, বিদ্বেষ নয়, বলো ভালোবাসি। যদি কখনো তোমার সিংহাসন টলে যায়, যদি কখনো তোমার ব্রহ্মলব্ধ হয়, যদি কখনো তুমি আমার বুনে দেওয়া শক্ত সাঁকোটার ওপর দিয়ে ছুটে আসো, আবার আমায় ডাকো, মাস্টারমশাই। আমি আবারও তোমার মাথায় দুহাত রেখে বলবো, শ্রীনন্ত বিশ্বে অমৃতস্য পুত্রাহা মা বিদ্বিষাবহৈ। তারপর ধোঁয়া হয়ে যাব দূরে দূরে, অনেক দূরে। তুমি তখন শুনতে পাবে তোমার ভিতরের মানুষ নামের অনুভূতিটা বলছে, असतो मा सद्गमया तमसो मा ज्योतिर्गमया मृत्युर्मा अमृतं गमया। খুব সুন্দর আরও একটি কবিতা আমরা শুনলাম। আগেরটির মতো এই কবিতাটিও বড্ড বাস্তবের সাথে জড়িত। আপনাদের মনেও প্রশ্ন উঠেছে, আমার মনেও প্রশ্ন উঠছে। আশা করি ভবিষ্যতে প্রত্যেকটি মানুষের মনে প্রশ্ন উঠবে, কিন্তু উত্তর খুঁজে পাওয়া যাবে কি জানি না। সেই নিয়ে কথা না বলাটাই আমাদের ভালো, কারণ আমরা চলে যাব আমাদের শিল্পী বন্ধুর পরবর্তী কবিতায়। পরবর্তী কবিতা কি শোনা? পরবর্তী কবিতায় রবীন্দ্রনাথকে নিয়ে তো এখন নানা রকমভাবে ছেলে খেলা হচ্ছে, মানে রবীন্দ্রনাথের গান নিয়ে স্বরলিপি তো ভেঙে চুরে একদম উড়িয়ে দেওয়া হয়েছে। তো আমার এই কবিতাটা সেই সম্পর্কিত একটা বিষয় নিয়ে, দেবাশীষ দ্বন্দ্বের লেখা জবাব নাই। আচ্ছা, শোনা। রবি ঠাকুর, বহুত দিন হইল তুমি আমাদের সাইরে চইলে গেছো, গেলে গেলে গান কবিতার খাতা বইগিলা সঙ্গে করে কেন নিয়ে গেলে নাই? এখন যে যেমন পারছে দুটো একটা করে লাইন ধরছে, আর যে যেদিক পারছে চিপকা আইন দিচ্ছে। ওই শুনো, শুক্লালের ব্যাটাট কেমন গানট বলছে, টুটে মোর ঘর কা চাবি লেকে যাবি কন হামারো। আমি একদিন দমে ডাঁটেছিলাম, বলেছিলাম, হগ এ সকল কি গান ধরেছিস? ও বলল, কাকা এটা ভোজপুরি রবীন্দ্রসঙ্গীত, এগুলা রিমিক বটে, রিমিক। রবীন্দ্রসঙ্গীত গান গিলা এখন নতুন স্টাইলে বলতে হবে, পুরো ঝিঙ্কু কইরে। আগের পর হারমোনি বাজায় গান করলে চলবে এক নাই। কি করলে রবি ঠাকুর, গেলে গেলে গান কবিতার খাতা বইগিলা সঙ্গে করে কেন নিয়া গেলে নাই? বলরাম মাঝি শাড়ি কাপড়ের দোকান দিছে, বলরাম বস্ত্রালয়, উপরে ভুগলা ভুগলা করে লিখা, সবারে করি আহ্বান। রবি ঠাকুর, একটা কথা বলো দেখিন, তুমি কি বলরামের দোকানে কাস্টমার টানবার লিগা গানটা লিখেছিলে? হায় হায় গো ঠাকুর, কেন যে গান কবিতার খাতা বইগিলা সঙ্গে করে নিয়া গেলে নাই? দিবাকরের মা মরলে, টুঙ্কার বাপ মরলে, চানুমানুর জ্যাঠা মরলে ফটক তলে লিখে চিপকা আইন দিছে। নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাই। কে কোথার মই ব্যাগ, তুমি কি তাদের লগে সকল লিখেছিলে রবি ঠাকুর? বউ স্বামী মরলে তো আরো দিল পুরা ছিত্রা ফুটা। তখন লিখবে তুমি রবে নীরবে হৃদয় মম। কে যে কোথায় কে চিপকানছে তুমি ধরতেই পারবে নাই রবি ঠাকুর। এখন অ্যাডভার্টাইজগুলো যা দিচ্ছে না, মটকাটা পুরো গরম হয়ে যায়। আমারে ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে। ব্যবহার করুন চম্পাকলি আগরবাতি। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। চিন্তা কি, কেসিপালের ছাতা আছে তো, ইহার লগেই বলছি, কেন যে গান কবিতার খাতা বইগিলা সঙ্গে করে নিয়া গেলে নাই? পমন লাগের লেজ্ঞান 2 নম্বরের লোক গায়ে দুটা নাই।
কত লোককে টাকা মারছে, কত লোকে জমিন খাইছে, কত লোকে মারে ভাগাইছে, গুনতি নাই। ও এখন দাঁড়াইছে ভোটে, পোস্টারে ও আর শিয়ালপাড়া থোবরা, থোবরা তলে লিখা, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। হগরবি ঠাকুর, তুমি কি পবনার ভোটে দাঁড়াবার লিগা কবিতাটা বেঁধেছিলে? কত কোশ্চেন যে খুপড়িতে চক্কর খাইছে গো, কাকে শুধাবো? জবাব দেওয়ার লোক নাই। শুধু একটাই আফসোস রয়ে গেল, গেলে গেলে খাতা বই গিলা কেন নিয়া গেলে নাই। খুব সুন্দর আরও একটি কবিতা আমরা শুনলাম শিল্পী বন্ধুর কাছ থেকে। এত সুন্দর সুন্দর কবিতা আমাদেরকে শোনানোর জন্য, আপনাদেরকে শোনানোর জন্য আমাদের শিল্পী বন্ধুর জন্য রয়েছে কিছু উপহার, সেগুলো আমরা তার হাতে তুলে দেব। আমাদের চ্যানেলের তরফ থেকে রয়েছে একটা মেমেন্টো, ধন্যবাদ, একটা মেডেল, একটা সার্টিফিকেট, একটা গিফট কুপন। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আশা করি আমাদের শিল্পী বন্ধুর পথ আরও সুগম হবে, সুন্দর হবে। হ্যাঁ, সকালে জলসা, সকালে জলসা। আমরা আমাদের সাথে পেয়ে গেছি আজকে একজন নতুন শিল্পী বন্ধুকে। আমরা সবার আগে তার সাথে পরিচয়টা সেরে ফেলি। তোমার নাম? আমার নাম দেবরাজ ঠাকুর। কোথা থেকে আসছো? আমি এসেছি পূর্ব বর্ধমানের একটি দুর্গাপুর গ্রাম থেকে। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 9-এ পড়ি। আচ্ছা, তুমি আজকে আমাদের এখানে কি জন্য এসেছো? আমি এখানে এসেছি আমার হাতের আঁকা কটা ছবি দেখানোর জন্য। আচ্ছা, কতদিন ধরে আঁকার সাথে যুক্ত? আমি ক্লাস 5 থেকে ছবি আঁকতে শুরু করেছি। বাহ, তাহলে চলো কয়েকটা ছবি তোমার দেখে নিই। প্রথম একটি ছবি আছে, এটা কিসের ছবি? একটি সাদের ছবি। বাহ, এটা কি ওয়াটার কালারে আঁকা? হ্যাঁ, এটা ওয়াটার কালার। খুব সুন্দর। পরবর্তী ছবিতে চলে যাই আমরা। পরবর্তী কিসের ছবি এঁকেছো? একটি সিনেমার ছবি। বাহ, আমাদের শিল্পী বন্ধু খুব সুন্দর ছবি আঁকে, আমরা তার হাতের আঁকা দেখে কিন্তু বুঝতে পারছি বেশ সুন্দর ছবি এঁকেছে সে। পরবর্তী ছবি দেখতে পাচ্ছি একটি স্কেচ, একটি ঘোড়ার স্কেচ। এটিও খুব সুন্দর একটি ছবি। আচ্ছা, এই যে পড়াশোনার পাশাপাশি ছবি আঁকা ভালো লাগে? হ্যাঁ, ভালো তো লাগে। কতদিন ধরে মানে এই যে ছবি আঁকা পড়াশোনা একসাথে চালানো সম্ভব হয়? হ্যাঁ, সম্ভব তো হয়, একটু সময় বার করে নিতে হবে। এটাই হলো কথা, সবকিছুর জন্য একটু সময় বার করে নিতে হয়। পরবর্তী ছবি খুব সুন্দর একটি ছবি, ভীষণ সুন্দর হাতের কাজ আমাদের শিল্পী বন্ধুর। পরবর্তী ছবিতে আমরা আসছি, আমরা সবাই চিনি রবীন্দ্রনাথের একটি ছবি, ভীষণ সুন্দর একটি ছবি রবীন্দ্রনাথের। আচ্ছা, ভবিষ্যতে এই যে ছবি নিয়ে এগোনোর ইচ্ছে আছে? হ্যাঁ, ইচ্ছে তো আছে ছবি নিয়ে এগোনো। কিছু করার ইচ্ছে আছে নাকি পড়াশোনার পাশাপাশি ছবিটাকে চালিয়ে নিয়ে যেতে চাও? পড়াশোনার পাশাপাশি ছবিটাকে চালিয়ে নিয়ে যেতে। অবশ্যই পড়াশোনাও করতে হবে, তার পাশাপাশি নিজেদের ভালো লাগা এবং ভালোবাসাগুলোকেও এগিয়ে নিয়ে যেতে হবে। পরবর্তী ছবি আমরা আসছি, খুব পরিচিত একটি ছবি, তুমি বলো এটা কি এঁকেছো? এটা উত্তম কুমারের ছবি, মহানায়ক। মহানায়ক উত্তম কুমার, আমাদের সবার পরিচিত মহানায়ক। পরবর্তী ছবি দেখিনি, এটা কিসের ছবি এঁকেছো? একটি সিনেমার ছবি এটা। বাহ, খুব সুন্দর। পরবর্তী ছবিটিও আমাদের খুব পরিচিত, তুমি বলো এটি কিসের ছবি এঁকেছো? এই ছবিটা হচ্ছে কিশোর কুমারের ছবি। বাহ, আমরা এর আগে আরেকটি দেখলাম, এটা কি তুমি পুরোটাই মোম রঙে এঁকেছো? হ্যাঁ, পুরোটাই প্যাস্টেল কালারে এঁকেছি, অয়েল প্যাস্টেলে। অয়েল প্যাস্টেল বা ওয়াটার কালার ছাড়া কখনো কি অয়েল কালার ইউজ করার ইচ্ছে হয়েছে? মানে হ্যাঁ, অয়েল কালার ইউজ করেছি অনেক কাজে। আচ্ছা, পরবর্তী ছবি গৌতম বুদ্ধের একটি। গৌতম বুদ্ধের ছবি, ভীষণ সুন্দর। তোমার হাতের কাজ ভীষণ সুন্দর, তুমি এগিয়ে নিয়ে যাও এই হাতের কাজ, এটাই আমরা চাই। এটা নিশ্চয়ই ক্যানভাসের উপর। ক্যানভাসটা কি নিজে বানানো নাকি? হ্যাঁ, না, নিজে বানানো। বাহ, ভীষণ সুন্দর। পরবর্তী এবং শেষ ছবিতে আমরা যাব, এটা কিসের ছবি? প্রেমানন্দ মহারাজের। বাহ, ভীষণ সুন্দর।
আমরাও চাই, আমাদের দর্শক বন্ধুরাও চাই তুমি তোমার এই এত সুন্দর একটি প্রতিভাকে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাও, কখনো ছাড়বে না। আসলে এগুলোই আমাদের জীবনে থেকে যাবে সারাটা জীবন ধরে। আজকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আমাদের শিল্পী বন্ধুর জন্য রয়েছে কিছু উপহার, সেগুলো আমরা তার হাতে আগে তুলে দেব। আমাদের চ্যানেলের তরফ থেকে রয়েছে একটা মেমেন্টো, ধন্যবাদ। একটা মেডেল, একটা সার্টিফিকেট, ধন্যবাদ। একটা গিফট কুপন। কেমন লাগলো এখানে এসে? আমাকে এখানে এসে খুবই ভালো লেগেছে। ভবিষ্যতে আবার কোনো দিন দেখা হবে। আশা করব তোমার পথ আরো সুন্দর হবে, সুগম হবে। তুমি এগিয়ে যাও, তোমার এই হাতের কাজ নিয়ে এগিয়ে যাও, পড়াশোনার পাশাপাশি এত সুন্দর ছবি আঁকাকে চালিয়ে নিয়ে যাও। ধন্যবাদ। সকালে জলসা, সকালে জলসা। আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন শিল্পী বন্ধুকে। নমস্কার। নমস্কার, আপনার নাম? আমার নাম নাফিসা নাসিম মিদ্দে। আপনি কোথা থেকে আসছেন? আমি হাওড়া আন্দুল থেকে আসছি। আজকে আপনি আপনার স্বরচিত লেখা পাঠ করবেন, তাই তো? হ্যাঁ, আমি পাঠ করতে চাই। আমরা আপনার স্বরচিত লেখা শুনে নেব। আমার স্বরচিত কবিতার নাম অভিশপ্ত সেই রাত। পানিহাটি শহরের মেয়ে ডাক্তার তিলোত্তমা, আরজি করে সিনিয়র, সকল জানে সে কথা। পিতামাতার একমাত্র সন্তান ছিলেন, অনেক কষ্টে মানুষ করেছি, মা বর্ণনা করেন। স্বপ্ন পূরণ হবে এটাই ছিল তার বিশ্বাস। অভিশপ্ত রাত কেড়ে নিল তার শেষ নিঃশ্বাস। রোগী দেখে ডিনারের জন্য অর্ডার করেন, বন্ধুরা সব অলিম্পিক খেলা দেখতে দেখতে ডিনার সারেন। চেস্ট বিভাগে সেমিনার হলে বিশ্রাম করেন, ঠান্ডা অনুভূতি লাগার জন্য গায়ে চাদর টানেন। দ্রুত আচ্ছন্ন যখন গভীর নিদ্রায় মগ্ন, কারা যেন কণ্ঠ ভেঙে করে নগ্ন। শরীরটাকে ক্ষতবিক্ষত করে অত্যাচার, পারল না কেউ জানতে এই ব্যভিচার। গোটা বিশ্ব এই ঘটনায় হয়েছে মুহ্যমান, মহিলাদের সম্মানহানি করেছে অপমান। কোটি কোটি মানুষ চাই ন্যায় বিচার, সিবিআই কি করছে গাফিলতি কার? পৃথিবী ছেড়ে চলে গেলেন না ফেরার দেশে, আমাদের কাছে আপনি অমর রাহে। সকলের মুখে মুখে একটাই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস, বলছে জনগণ। বাহ। নমস্কার। আমরা ওনার লেখা শুনলাম, আরও একটু শুনবো, তাই তো দিদি? হ্যাঁ, আর একটা আমি এবার কি লিখেছি। শোনাবেন? আর একটা আমি বলবো হচ্ছে অনাবিক অত্যাচারের মাসুল। আমার নিজস্ব লেখা, আমি পাঠ করছি। অনাবিক আচরণের মাসুল। পূর্ব মেদিনীপুরের সেই পাঁশকুড়ার ঘটনা। ক্লাস 7-এ পড়া ছোট্ট ছেলেটা আসছিল সে রাস্তার ধার দিয়ে, দোকানের সামনে দেখে কুড়কুড়ের প্যাকেট পড়ে। দোকানে কেউ না থাকার জন্য প্যাকেট নিয়ে বাড়ির দিকে ফেরে। তাড়া করে হঠাৎ দোকানদার তাকে, চুরি কেন করেছিস ধরে এনে বলে। বলল, আমি করিনি চুরি, পড়েছিল ওই কুড়কুড়ের প্যাকেট 3টি। 15 টাকা বের করে দেয়। দোকানদারের রাগ আরও বেড়ে যায়, সবার সামনে কান ধরে উঠবোস করায়। বাড়ি গিয়ে সব ঘটনা মাকে জানায়, মাও তাকে দেয় বকুনি। ছেলে বলে, আমি তো চুরি করিনি। সকলের চোখ খেয়ে আড়াল করে, অপমান সহ্য করতে না পেরে কীটনাশক খেয়ে আত্মহত্যা করে। সুসাইড নোট লিখে গেছে সে, আমি চুরি করিনি যে, সমাজকে শিক্ষা দেয় দেয়। সত্যিকার কথার কোনো মূল্য নাই। উনি বাস্তবকে তুলে ধরলেন ওনার লেখার মধ্যে। ভীষণ ভালো লাগলো ওনার লেখা শুনে। আপনার কেমন লাগলো এখানে এসে? আমার খুব ভালো লাগছে। এবং আপনি লেখালেখি কতদিন ধরে করছেন? আমি ছোটবেলা থেকেই লিখতাম, মাঝে আপনি কি হারিয়ে করেন? গেছিল। হ্যাঁ, আমি আশা করিনি। আচ্ছা, পাশাপাশি লেখালেখিটা সব। হ্যাঁ হ্যাঁ। ভীষণ ভালো লাগলো আপনাকে সঙ্গে পেয়ে। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে সার্টিফিকেট, থ্যাংক ইউ। রয়েছে মেমেন্টো, আপনার জন্য রয়েছে মেডেল, কি করেছে, থ্যাংক ইউ। আর রয়েছে গিফট কুপন, রয়েছে মেমেন্টো। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে।